বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। তোমাদেরকে পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে নিয়ে কথা বলবো। প্রথমত পঞ্চম অধ্যায়ের চাপ এবং ঘনত্ব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা বইয়ের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করবে, এবং যেহেতু পদার্থবিজ্ঞান একটা প্র্যাকটিক্যালি একটা ব্যাপার স্যাপার, প্র্যাকটিক্যালি কোনো ইনস্ট্রুমেন্টস দিয়ে তোমাদেরকে দেখাতে হয়। আমি সেটা সম্ভব না, তারপরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসো চাপ। আমরা পঞ্চম অধ্যায়ে যে চাপের ইংরেজি প্রেসার। এখন এই প্রেসারটা কি? আমরা কিন্তু এই চাপ শব্দটা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি বিভিন্ন কথাবার্তায়। আমরা চাপ বলি, যেমন অনেক সময় আমরা বলি খুব চাপের মধ্যে আসছি, ভালো লাগছে না। অনেক সময় বলি যে লেখাপড়ার চাপ আর ভালো লাগে না। অনেক সময় বলি বায়ুর চাপ। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা এই চাপ অনুভব করি। বাবা যেভাবে চাপ দিয়েছে আর বাসায় থাকা সম্ভব না, এভাবে আমরা অনেক সময় বলে থাকি। তো এই চাপের কিন্তু বাস্তবিক পক্ষে পদার্থবিজ্ঞানের চাপ আর এই ধরনের কথাবার্তায় যে চাপটা আমরা ব্যবহার করি এক কথা নয়। পদার্থবিজ্ঞানের চাপের একটা সামষ্টিক অর্থ আছে, একটা গুরুত্ব আছে। পদার্থবিজ্ঞানের চাপ বলতে বুঝি পদার্থবিজ্ঞানের চাপ কোনো পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা পয়লা পদার্থবিজ্ঞানে চাপ কোনো পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। মানে চাপ একটা বল। একটা উদাহরণ দেই, অনেক সময় আমরা খেলার মাঠে রোলার ঠেলি, চাপ দেই হাত দিয়ে। অনেক সময় আমরা একটা গাছকে সরাতে হবে, তখন আমরা হাত দিয়ে চাপ দিই। চাপটা এবং এই চাপটা নির্ভর করে, আমরা যদি এক হাত দিয়ে চাপ দিই তখন একরকম হয়, এবং যদি আমরা দুই হাত দিয়ে চাপ দিই তখন অর্থ ভিন্ন রকম হয়। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, যখন আমরা পেরেক ঢুকাই কোথাও, পেরেকটা যদি একটু দেখো খেয়াল করে, যে অংশে হাতুড়ি দিয়ে বাড়ি দিই সেই অংশটা কিন্তু চওড়া থাকে, আর যেটা ওয়ালের মধ্যে ঢুকে সেটা থাকে সূচক। কারণ হচ্ছে চাপে একটু যদি আমরা দেখি ম্যাথমেটিক্যাল চাপ, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। আবার বলা যায় যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। একটু যদি লক্ষ্য করো, ক্ষেত্রফল যদি বেড়ে যায় বল তখন কি কমে যাবে। তাহলে চাপকে আমরা যে প্রেসার ফোর্স বাই এ, তাই এখন ক্ষেত্রফল যদি বেড়ে যায় চাপটা কিন্তু তখন কমে যাবে, তাই না? মানে ক্ষেত্রফল বেড়ে গেলে চাপ কমে যাবে। লক্ষ্য করো, যদি আমরা অনেক সময় রাস্তা দিয়ে আমরা হাঁটি, অনেকগুলো পাথর সুন্দর করে সাজিয়ে ওর উপর রোলার দিয়ে পিষ্ট করে দিয়েছে এবং এক পিষ্ট বানিয়ে দিয়েছে, তখন কিন্তু আমরা ওর উপর দিয়ে হাঁটতে পারি। কিন্তু পাথরগুলো যখন সুচারু থাকে তখন কিন্তু ওর উপরে আমরা হাঁটতে পারি না। কেননা ওই পাথরগুলোর মাথাটা কিন্তু ক্ষেত্রফল কম, তখন এটা খুব চাপ অনুভব করে। সুইয়ের মাথাটা আন্দোলনের ভিতরে সহজেই ঢুকে যায়। কেন জানো? সুইয়ের মাথার ক্ষেত্রফল খুবই কম। যত ক্ষেত্রফল কমবে চাপ তত বেশি অনুভব হবে, তখন কার্যকারিতা হবে বেশি। এই জন্য লোহার উপর যেখান দিয়ে ঢুকবে সেইটা আর মাথাটার থাকে হলো চওড়া, এবং ওই যেটা ঢুকবে সেটা থাকে হলো খুবই সরু, যার কারণে বাড়ি দিলে যত দেবে ওটা তত ঢুকতে পারে। মানে চাপ প্রয়োগ করবা, অনুভূত বল হবে আরো বেশি। এই জন্য বলটা যে বল প্রয়োগ হবে অনুভূত বল বেশি হবে, চাপ বেশি হবে এবং ব্রেকটা ঢুকে যাবে। ব্রেক ঢুকানো, সুই ঢুকানো, তারপরে সরু রাস্তা দিয়ে হাঁটা, সবই একই মানে এই চাপের ফলে এটা ঘটে থাকে। আমরা একটু দেখি চাপের এককটা কি। যদি একটু লক্ষ্য করো চাপের একক কি, এখানে এটা হচ্ছে বল, বলের একক কি আমরা জানি
বলের একক হলো কি নিউটন, সবাই আমরা জানি। ক্ষেত্রফল একক হলো মিটার, ক্ষেত্রফল মিটার স্কয়ার, যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দুটো স্কয়ার মিটার স্কয়ার। তাহলে চাপের এককটা দাঁড়ালো কি নিউটন। চাপের একক কি হলো? চাপের একক আমরা যদি এটা উপর লিখি, এটা নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। তা নিউটন পার মিটার 2 m2 এভাবে লিখতে পারি। এবং সংক্ষেপে এটাকে বলা হয় কি, সংক্ষেপে বলে বা প্যাসকেল। প্যাসকেল এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? PA, প্যাসকেল, PA দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হলো 1 প্যাসকেল কাকে বলে? 1 প্যাসকেল যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে একক যদি সংজ্ঞাটা খেয়াল করবা এভাবে যে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, এভাবে যদি আমরা সংজ্ঞা দিই, চাপের সংজ্ঞা বলে। তারপরে এবার আসো, এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, তখন সেটা হবে 1 প্যাসকেল। 1 বর্গমিটার পরিমিত জায়গায় যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তখন যে চাপ অনুভূত হয় তাকে বলা হয় 1 প্যাসকেল। 1 প্যাসকেল কাকে বলা? আমি আবার বলছি, 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো জায়গায় যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 1 নিউটন, মনে করি এটা, মনে করি আমি আমার হাতে যেটা আছে এটাকে ধরলাম আমরা, এটা 1 নিউটন বলের রেখে দিয়ে প্রয়োগ করলাম, তখন এই বোর্ডটা কি তার ক্ষেত্রফলের উপর আমি এটা দিয়ে বল প্রয়োগ করলাম, যে চাপ অনুভূত হয় তাকে বলা হয় 1 প্যাসকেল। তো 1 প্যাসকেল আমরা চাপ থেকে, এবার চাপের মাত্রা, যদি চাপের মাত্রাটা আমরা একটু বের করি, তাহলে লক্ষ্য করো যে আমরা চাপ ইকুয়াল টু মাত্রা নির্ণয় তোমরা জানো, আমি বারবার করে দেখাবো না। এটাকে পি মাত্রাতে দেখা যায়, বলের মাত্রা যদি আমরা এখানে দেখি, বলের মাত্রা হলো বলগুলোর সরণ যেটা আছে, এই বল যেটা আমরা আছে, বল ইকুয়াল টু কি এম এ, বলগুলো তো এম এল টি ইনভার্স 2 আর ক্ষেত্রফল হলো এল স্কয়ার। আমি একবার লিখে দিয়েছি, তোমরা এটা জানো, অন্যান্য ক্লাসে দেখানো হয়েছে এম টি এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা হলো চাপের মাত্রা। ইচ্ছে করলে এটাকে ভেঙে ভেঙে দেখানো যায়, আমার মনে হয় দরকার নেই, তোমরা নিশ্চয়ই এর পূর্বে ক্লাসে দেখানো হয়েছে, তোমরা এটা জানো। তো আমরা একটু লক্ষ্য করি, একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাই, যে এই চাপের থিওরি দিয়ে ফিজিক্সের রিলেটেড হলো ম্যাথমেটিক্স, এই অঙ্কগুলো যদি না করা যায় তাহলে কিন্তু হবে না। ধরো এখানে আছে তোমার ভর 50 কেজি, একটা অঙ্ক দেখো, তোমার ভর 50 কেজি, তোমার 2 পায়ের ক্ষেত্রফল, আমরা তো পা দিয়ে হাঁটি, পা দিয়ে ভূমিতে চাপ দিই, ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার, আমরা সংক্ষেপে দেখানো করি, তার ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। এখন তুমি দাঁড়িয়ে থাকলে ভূমিতে কত চাপ অনুভূত হবে? ভূমিতে কত চাপ অনুভূত হবে? এবার অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করি ফিজিক্সে। আমরা যদি এটাকে সমাধান আসি, তাহলে লক্ষ্য করো, এখানে আমরা একটা অংশ, এখানে আমরা দেখতে পাই আমার ভর, তোমরা আমার ভর m ইকুয়াল টু কত, কি দ্বারা প্রকাশ করি? m দ্বারা 50 কেজি। তারপরে অভিকর্ষ ত্বরণ, কমা g ইকুয়াল টু 9.8, আমরা সাধারণত ধরি, কখনো 9.8 অন লেখা হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে আছে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কতটা, পায়ের ক্ষেত্রফল দেওয়া আছে a ইকুয়াল টু 0.03 মিটার স্কয়ার। তাহলে চাপ p ইকুয়াল টু হোয়াট, এভাবে তোমরা এগুলো দেখার পরে আমরা জানি, দেখো আমরা জানি p ইকুয়াল টু f বাই a, f ইকুয়াল টু আমরা লিখতে পারি mg বাই a, m এর মানটা কত? 50 কেজি,
যথাযথভাবে তোমরা এটা লিখলা। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর মান হচ্ছে 0.03 মিটার স্কয়ার। তারপরে এগুলো লিখে ফেললাম। এখন এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করে এটা রেজাল্ট আসবে 16333 এত প্যাসকেল। আমরা ডাইরেক্টলি লিখব এটা প্যাসকেল। তাহলে আমরা এখন যদি তুমি দাঁড়ায় থাকো তাহলে তোমার এটা চাপ অনুভূত হবে প্যাসকেল। আবার দেখো তুমি যখন শুয়ে থাকো, ভূমিতে আমি শুয়ে পড়লাম, তখন আমাদের যে সাইড দিয়ে আমি শুইলাম তার ক্ষেত্রফল তো অনেক বেশি। তার ক্ষেত্রফল যদি বেশি হয় ক্ষেত্রফল দিয়ে ভাগ হয়ে যাবে, তখন কিন্তু চাপ অনুভূত হবে কম। এই জন্য দাঁড়ালে অনেক সময় আমরা কষ্ট অনুভব করি, কিন্তু আমরা যখন শুয়ে পড়ি তখন আরাম ফিল করি। এটাই মূলত কারণটা, আরাম ফিল করি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাধু সন্ন্যাসীরা তারা দেখা যাচ্ছে ওই যে আলপিন বা ওই প্রেক দেওয়া খাটের উপর শোয় সুচালো মাথায়। এটার কারণ হলো অনেকগুলো প্রেক যখন পাশাপাশি একাত্রে দেওয়া হয় তখন এর মাথাগুলোর মিলে ক্ষেত্রফলটা অনেক বেড়ে যায়। আর ক্ষেত্রফল যখন অনেক বেড়ে যায় তখন অনুভূত চাপ হয় কম, তখন কিন্তু তার ব্যথা অনুভব করে কম। এভাবে তারা ওই আলপিন দেওয়া খাটের ভিতরে থাকতে পারে। তো আমরা এবার চাপ থেকে সরে যাব। এই চাপের থেকে আমরা একটু সরে অন্য চাপ নিয়ে আমরা একটু কথা বলবো, ঘনত্ব নিয়ে একটু কথা বলবো। ঘনত্ব সম্পর্কে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। তোমরা ঘনত্ব জিনিসটা বলতে কি বুঝো? ঘনত্ব, ডেনসিটি যেটাকে আমরা বলি, ডেনসিটি, এই ঘনত্বটা কি? সংজ্ঞাটা যদি আমরা বলি, কোন বস্তুর উপর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো ঘনত্বকে প্রকাশ করা হয় ঘনত্ব ইকুয়াল টু, আমরা জানি কি, ভর বাই আয়তন। ঘনত্বকে কি প্রকাশ করে? রো। চিহ্নটার নাম কি? রো। এটা হলো কি রো, নিচের থেকে শুরু করে উপরের দিকে লেখা হয় রো। এই ভর এর আয়তন হলো বি, কোন বস্তুর আয়তন হলো বি। একটু লক্ষ্য করো যে ঘনত্বটা রিলেটেড হলো ভরের উপর। এটা এক ধরনের ভর। একটু যদি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখো আমার কাছে দুটা বোতল আছে, একই মাপের দুইটা বোতল, দুইটাই কোকা-কোলা। তোমরা নিশ্চয়ই জানো কোকা-কোলা দুইটা বোতল। একটা ভিতরে আমি পানি ভরিয়েছি, আর একটা ভিতরে আছে মধু। মধু তোমাদেরকে খাওয়াতে পারবো না প্লিজ। তোমাদের এই মধুগুলো একটু যদি তুমি লক্ষ্য করো, যদি তোমাদেরকে হাতে নিয়ে দেখো, তাহলে দেখবে যে এই যদিও এটা আছে 250 মিলিলিটার, এটাও আছে 250 মিলিলিটার, কিন্তু তুমি যদি বাটখারাতে দাও দেখবা যে এই মধুর ভর অনেক বেশি। কেন মধুর ভর বেশি? মধুর ভর যেহেতু এটা হলো এক বোতলে মধু, এক বোতলে পানি, একই বোতল, এক বোতলে মধুর, তাই এক বোতলে মধুর ভর যা, একই বোতলে পানির ভর কি তা হবে? হবে না। তার যদি এক ডিফারেন্স হয়, তুমি বাসা করে একটু প্র্যাকটিস করে দেখতে পারো, মেপে দেখতে পারো, ডিফারেন্স হয়, তাহলে কি বোঝা গেল? যেহেতু এইটার ভর বেশি তাহলে এটা ঘনত্ব বেশি, তাহলে মধুর ঘনত্ব বেশি, পানির তুলনায় মধুর ঘনত্ব বেশি। আরেকটা যদি তোমাদেরকে বলি, আমরা কি এই মধুর ভিতরে দিয়ে পুকুর, যদি মধুর এক পুকুর মধু হতো তাহলে মধুর পুকুরে কি আমরা গোসল করতে পারতাম? পারতাম না। কেন পারতাম না জানো? মধুটা, পানিটা যেরকম আমাদের ঘনত্ব কম, আমাদের শরীর থেকে দ্রুত শুকিয়ে যায়, মধুটা আমাদের শরীরে লেগে থাকতো। মধু দামি হলেও কিন্তু এক্ষেত্রে মধু প্রযোজ্য নয়। কারণ আর তোমার, তুমি যদি মধু দিয়ে গোসল করতে, বড় লোক হয়তো ভাবছো মধু দিয়ে গোসল করতে, তাহলে কুকুর বিড়াল তোমাদের পিছনে পিছনে দৌড়াতো, তাই না? তাহলে মধু দিয়ে তো গোসল করা যাবে না, কারণ মধুর ঘনত্ব বেশি। এরকম করে এই পানির ঘনত্ব কম। আবার দেখো পারদ যদি দাও, তুমি অন্যান্য যদি এলিমেন্ট গুলো দাও, যে অবশ্যই পার্থক্য আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে এক একটা বস্তুর ঘনত্ব এক এক রকম। তোমাদের বইয়ে যদি তোমরা দেখো যে এই ঘনত্বের একটা চার্ট আছে, সেই চার্টে তোমরা দেখবা যে ঘনত্বগুলো ভিন্ন ভিন্ন ঘনত্ব রয়েছে। এখন আমরা যদি তোমাদেরকে দেখাই যে তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি দেখো যে ঘনত্ব 131 পৃষ্ঠায় দেখা যাচ্ছে এক একটা ঘনত্ব আছে এক এক রকম। এই ঘনত্বগুলো তোমরা দেখবে, মেজারমেন্ট করতে চেষ্টা করবে যে আসলে এক একটা বস্তুর ঘনত্ব কেন এক এক রকম।
মানে একক আয়তনের ভর ভিন্ন ভিন্ন। ধরো এই এখন ঘনত্বের এককটা কি, এই যে ভরের একককে আমরা কি দ্বারা প্রকাশ করি, কেজি। আয়তন একক কি, যদি সিজিএস এমকেএস পদ্ধতি আমরা দেখি, আমরা সব এককগুলো সাধারণত এমকেএস পদ্ধতিতে দেখি 9 10 পর্যন্ত আমরা, এই এটাকে বলা হয় মিটার স্কয়ার। তাহলে ঘনত্বের এককটা হলো কেজি পার কিউবিক মিটার, কেজি পার কিউবিক মিটার। এখন ঘনত্ব যদি আমরা মাত্রা বের করি, তাহলে মাত্রাটা কি দাঁড়ায়, ঘনত্বের মাত্রা রো ইকুয়াল টু, মাত্রাকে আমরা ব্র্যাকেটে আটকে দিলাম, এই ভরের একক হলে আমরা ভরের একক হলে কেজি এম, ক্যাপিটাল এম, এবং আয়তনের মাত্রা হলে ক্যাপিটাল এল। তাহলে এখানে মাত্রা হলে এল কিউব, তাহলে এই টোটালের মাত্রাটা হলো এমএল ইনভার্স 3। তাহলে এই মাত্রাগুলো আমরা বের করা শিখবো। এখন এই মাত্রাগুলি থেকে আমরা শিখবো। এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো ঘনত্বের উপরে, একটু লক্ষ্য করো। যদি 1 কেজি পানিতে আমরা লবণ মিশাতে পারি, পানিতে যদি আমরা লবণ মিশাই, তাহলে দেখা যাচ্ছে লবণ পানি ঘনত্ব আর সাধারণ পানির ঘনত্ব কিন্তু একরকম নয়। একটা লক্ষ্য করে তোমাদেরকে একটু বলি যে সাগরের পানিতে রয়েছে প্রচুর পরিমাণ লবণ, এই জন্য সাগরের পানির ঘনত্বটা বেশি। যদি জাহাজ সাগরে যায়, তাহলে দেখা যাবে যে নদীতে যে অবস্থায় সে ভাসছিল, সাগরে গেলে আর একটু উপরের দিকে সে ভাসবে, কারণ ঘনত্ব বেশি, সে ডুবছে কম। এই জন্য মানে নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা অধিক সহজ। তবে নিশ্চয়ই ডেড সির নাম শুনেছো, সেখানে কি করে মানুষ, সেখানে তুমি ডুববে না, সেখানে তুমি শুয়ে থাকতে পারবে, মানে কিন্তু ডুববে না। এখানে তোমাদের বইয়ে কিছু ছবি আছে, সেখানে তোমরা দেখতে পারবে যে সেখানে ডুববে না, কারণ পানির ঘনত্ব বেশি। এখানে আছে 1 কেজি পানিতে যদি 0.25 গ্রাম, 1 কেজি পানিতে, একটা অঙ্ক দেখো, 1 কেজি পানিতে যদি 0.25 কেজি লবণ মিশ্রিত করা হয়, তো 1 কেজি লবণ মিশ্রিত করা হয়, তখন উহার আয়তন হবে 1200 সিসি। এই সিসিটা কি কিউবিক সেন্টিমিটার, আমরা এই সিসি নিয়ে আমরা একটু কথা বলবো। কিউবিক সেন্টিমিটার 1200 সিসি। এই পানির ঘনত্ব কত, তো পানির লবণ মিশ্রিত পানির ঘনত্ব কত হবে, একটু লক্ষ্য করো। আমরা যদি আবার এই অঙ্কটা দেখি, সমাধান একটু লক্ষ্য করো, আগের মতো করে সমাধান। আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু ভর বাই আয়তন। এখানে কি কি আছে দেখো, লবণ মিশ্রিত পানির ভর, লবণ মিশ্রিত পানির ভর m ইকুয়াল টু, পানি আছে 1 কেজি, লবণ দিলাম, তার ভর বেড়ে যাবে, যদি আয়তনটা বাড়বে না, এত কেজি, তাহলে 1.25 কেজি। আয়তন দেওয়া আছে কত, আয়তন মানে যেটাই রাখা হয়েছে সেটা দিয়ে আমরা আয়তন কাউন্ট করতে পারি। b ইকুয়াল টু 1200 সিসি, কিউবিক সেন্টিমিটার। এটাকে এমকেএস এ নিতে হবে, কিউবিক সেন্টিমিটার আমরা জানি 100 দ্বারা ভাগ করে, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার আসে। এখানে আমরা যদি দেখি 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব, অর্থাৎ 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করলে মিটারে চলে আসবে। তাহলে আমরা এই মানগুলো বসেই, যে অর্থাৎ ঘনত্ব, লবণ মিশ্রিত পানির ঘনত্ব রো ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করব, রো। একটু লক্ষ্য করো, মানগুলো বসাও। যদি দেখি 1.25 কেজি, একক দিয়ে বসানোটাই উচিত, ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে এর রেজাল্ট চলে আসবে। তোমরা রেজাল্টটা বের করে নিবে। এবার এই ঘনত্ব বিভিন্ন কাজে ব্যবহার করা, কিভাবে ব্যবহার করা হয়,
একটু কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে দেই। আমরা যখন পানি গরম করি, কোনো বয়েল করি যখন পানি, দেখা যাচ্ছে নিচের পানিটা যখন পাত্রের সংস্পর্শে থাকে, নিচের পানিটা উত্তপ্ত হয় আগে, তারপরে আস্তে আস্তে সেটা উপরের দিকে উঠে আসে। কেন উপরে উঠে আসে? যখন উত্তপ্ত হয় সেই জিনিসটা ঘনত্বটা কমে যায়, তখন হালকা হয়ে যায়, সে উপরে উঠে আসে, তুলনামূলকভাবে উপরের পানিটার ঘনত্বটা থাকে বেশি, তখন সে আবার নিচে চলে যায়। এই নিচে চলে যাওয়ার কারণে এবং এই অনুরূপ প্রক্রিয়ায় আবার যখন ওটা উত্তপ্ত হয়, এটার ঘনত্বটা বেড়ে যায়। এখন এবং সেটা ঘনত্বটা যখন এটা নিচে উত্তপ্ত হয়, ঘনত্ব আবার কমে যায় এবং সেটা আবার উপরে উঠে আসে। এভাবে একটা পরিচালন প্রক্রিয়া এটা অনবরত চলতে থাকে এবং পানিটা গরম হয়। আরেকটা উদাহরণ দেওয়া যায়, শীতকালে আমরা যখন পুকুরে গোসল করি, আমাদের গ্রামের পুকুরে দেখা যায় কি, যখন পুকুরে আমরা নামি তখন উপরের দিকের পানিটা বেশ কি লাগে, পানিটা একটু উষ্ণ লাগে, কারণ এই রোদের কারণে বা ভিন্ন কারণে উপরের দিকটা উষ্ণ থাকে, এবং নিচের দিকে যখন পানিটা আমরা ডুব দিই তখন কি ঠান্ডা। এর কারণ কি বলতে পারো? যখন উপরের পানিটা উষ্ণ থাকে তখন ওটার ঘনত্বটা কমে যায়, কিন্তু এটা কিন্তু নিচে যায় না। আবার যদি নিচের পানিটা কোনো কারণে উষ্ণ করা যেত তাহলে সেটা কিন্তু বালিত হতো, এবং সেটা কিন্তু হচ্ছে না। তাহলে এখন লক্ষ্য করো যে এই 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 প্রক্রিয়া অনবরত চলতে থাকে। আবার ফানুস উড়ানো, তোমরা সেটা জানবে, মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে বায়ুর চাপকে কমানোর জন্য, এটার ঘনত্বটা কমানোর জন্য একটা আলো জ্বালানো হয়, একটা তাপ দিতে হয়। তারপর তোমরা যদি আবার একটু লক্ষ্য করো যে ঘনত্ব, বিভিন্ন প্রক্রিয়ার ঘনত্ব নিয়ে আমরা একটু কথা বলতে পারি। সেটা হলো যে ঘনত্ব যদি, যেমন বায়ুর ঘনত্ব বিভিন্ন জায়গায় হ্রাস বৃদ্ধি পায়। আমরা যদি মনে করো তুমি হিমালয় পর্বতের উপর উঠো, সেখানে কিন্তু বায়ুর ঘনত্ব কিন্তু একরকম থাকে না। আর নরমালি বায়ুর ঘনত্ব আমাদের এখানে ঘনত্ব হলে 10⁵ নিউটন মিটার স্কয়ার। এখন ঘনত্বের ফলে কিন্তু আমরা একটা চাপ অনুভব করি। আমরা চাপের একটা রাশিমালা তোমাদের আগে দেখাই, আরেকটা রাশিমালা, তারপরে আমরা ঘনত্ব নিয়ে আরো কথা বলবো তোমাদের সাথে একাত্রে। একটু লক্ষ্য করো যে তরলের ভিতর চাপ, তরলের ভিতর অনুভূত চাপ, এই চাপের রাশিমালা নিয়ে আমরা কথা বলবো। লিকুইড প্রেসার ইন লিকুইড, প্রেসার ইন লিকুইড, প্রেসার ইন লিকুইড। এখন এই প্রেসার ইন লিকুইড, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রেসার ইন লিকুইডটা যদি দেখি তাহলে তোমরা এটা নিজেরা বাসায় পরীক্ষাটা করতে পারো। এরকম যে আমরা যে তোমাদেরকে বোতল দিয়েছি, এরকম একটা এর চেয়ে বড় আমরা একটা বলে পানি নিতে পারি। এই পানির মধ্যে যদি একটা আমরা ছবি এঁকে দেই, একটু লক্ষ্য করো, এরকম একটা বিকার নিলাম। আমাদের পক্ষে তো বিকার নেওয়া এখন সম্ভব না। এই বিকারের মধ্যে রয়েছে পানি। পানি নেওয়ার পরে এখানের মধ্যে আরেকটা সিলিন্ডার বা বিকারের আমরা ভিতরে এবার ডুবিয়ে দিলাম। এই একটা সিলিন্ডার ডুবিয়ে দিলাম পাত্র। এটা তলার ক্ষেত্রফল হলো a, এটার উচ্চতা আছে হলো, পাত্রটির উচ্চতা হলো h মিটার। এখন এইটা উপর থেকে পানি আছে এবং নিচ থেকে পানি আছে। এখন এটা এই ক্ষেত্রফলের উপর অনুভূত চাপ, এখন এই ক্ষেত্রফলের অনুভূত চাপটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। এখন এখানে কি আছে, মনে করি a ক্ষেত্রফল বিশিষ্ট পাত্রে রো ঘনত্বের তরল রয়েছে। তরল পদার্থ থেকে ধরে নেওয়া পানি রয়েছে বা তরল আছে। পাত্রটির উচ্চতা আমরা কত বললাম, h মিটার। আমি আগে বলেছি আমরা স্বাভাবিকভাবে সব এমকেএস পদ্ধতি হিসাব করে পাত্রটির উচ্চতা h মিটার। এখন এই h মিটার যে এই পাত্র তো বল অনুভব করবে, চাপ অনুভব করবে। তাহলে এই পাত্রের উপর অনুভূত, এই পাত্রের উপর অনুভূত, এখন এই পাত্রের উপর প্রযুক্ত বল, এখন এই পাত্রের উপর প্রযুক্ত বল, আমরা প্রযুক্ত বলটা আগে বের করে দিই, তারপর অনুভূত চাপের প্রযুক্ত বল
আমরা জানি বল ইকুয়াল টু কি, আমরা জানি কি পাত্রের তরলের ওজন, ওই তরলটা কি তরলের ওজন। একটু লক্ষ্য করো তরলের ওজন আমরা এই প্রথমে প্রযুক্ত বল সমান তরলের ওজন। আচ্ছা ওজন মানে সমান তরলের, তাহলে এখানে যদি আমরা যদি তরলের ভর দেই কিন্তু ওজন ইকুয়াল টু F ইকুয়াল টু mg, তাহলে আবার আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে আমরা m ইকুয়াল টু কি লিখতে পারি, m ইকুয়াল টু রো বি, রো মানে ঘনত্ব ইনটু আয়তন সমান সমান এটাকে যদি আমরা f দ্বারা প্রযুক্ত বলকে যদি f দ্বারা প্রকাশ করি F ইকুয়াল টু তরলের ঘনত্ব, আমরা দেখি তরলের ঘনত্ব ইনটু আয়তন ইনটু জি। তাহলে লক্ষ্য করো তরলের ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এই রো দ্বারা, এবং আয়তনকে কি দ্বারা প্রকাশ করা যায়, আবার আয়তন b ইকুয়াল টু as জি। কিভাবে হলো একটু লক্ষ্য করো, আয়তন মানে এখানে তো তরল যেটা আছে তো সেটা এখানে যে তরল যেটা পরিমাণ আছে তার ভর আমরা নিলাম, তাই এটার দৈর্ঘ্য হলো উচ্চতা হলো h, এর ক্ষেত্রফল a, আয়তন আমরা আয়তন জানি আমরা কি জানি b ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল a উচ্চতা h। তাহলে এখন আমরা এই আয়তনের পরিবর্তনে h বসালাম, তরলের ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করলাম, বল ইকুয়াল টু আমরা পেলাম as রো জি। তাই এখন আমরা যদি আমরা জানি প্রযুক্ত চাপ, অনুভূত চাপ, এই যে চাপটা আমরা পেলাম কি জানি আমরা জানি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। চাপকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে বল এখানে কত হলো বলতো, রো এইচ জি, ক্ষেত্রফল আবার এ কেটে যায়, চাপ ইকুয়াল টু থাকে এইচ রো জি। আমরা যে রিলেশনটা পেলাম একটু লক্ষ্য করো, আমাদের এই রিলেশনে দেখা যাচ্ছে নির্দিষ্ট স্থানে এই ঘনত্ব, নির্দিষ্ট বস্তুর ঘনত্ব এবং অভিকর্ষ স্তর নির্দিষ্ট, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি চাপ এই প্রপোর্শনাল উচ্চতা অর্থাৎ গভীরতা অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, গভীরতা যত কমবে চাপ তত কমবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, তো তোমরা যদি সাগরের তলে যে গভীরের দিকে যাও যত, তখন দেখবা যে চাপ মানে অনেক সময় পানির ভিতরে অনেকে গ্রামে পুকুরের ভিতরে ডুব দিলে কানের পর্দা ফেটে যায় বা কান চরচর করে ওঠে, এর কারণ কি চাপ অনুভূত হয় বেশি। একটা টিন, খালি টিনটাকে যদি লই আমরা টেনে যদি পানির ভিতরে নিয়ে যাই, তখন দেখা যায় পানির চাপে টিনটা অনেক সময় একেবারে মানে ধুমড়ে মুচড়ে যায়। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে পারি, সেটা হলো যে এই চাপের ক্ষেত্রে আমাদের শরীরের ভিতরে কিন্তু একটা চাপ আছে, আর বায়ুরও কিন্তু একটা চাপ আছে, কিন্তু আমরা কেন এই চাপটা অনুভব করি না। বায়ু আমাদের শরীর থেকে যে বাইরের দিকে যে চাপটা প্রয়োগ করা হয়, ঠিক অনুরূপ চাপ বায়ু থেকে আমরা অনুরূপ চাপ প্রয়োগ করা হয়। যেহেতু দুইটা চাপ সমান, এই দুইটা চাপ একটা অপরটাকে প্রশমিত করে বা কাটাকাটি হয়ে যায়, যার কারণে আমরা এই চাপ অনুভূত করি না। কিন্তু একটা লোক যখন পর্বতে আরোহণ করে, তখন দেখা যায় যে পর্বতের অতিরিক্ত উপরে উঠে গেলে সে চাপ অনুভব করে, এবং এই চাপের ফলে কি হয়, নাক থেকে অনেক সময় বায়ুর চাপ কমে যায়, বাইরের চাপ বা ভিতরের চাপটা কিন্তু ঠিক থাকে। এই জন্য অনেক সময় তরল পদার্থগুলো বাহিরে বের হয়ে আসে, তখন কষ্ট অনুভব করে। এবং দেখা যাচ্ছে যারা মহাশূন্যে গমন করে তখন যে বায়ু, সেখানে বায়ু থাকে না, সেখানে ভিতরে চাপটা থাকে। এই জন্য ভিতরে চাপকে প্রশমিত করার জন্য ওরা এক ধরনের জ্যাকেট ব্যবহার করে, এবং সেই জ্যাকেটের ফলে সে চাপ কম অনুভূত হয়। আমি তোমাদের চাপ নিয়ে একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। একটি পুকুরের গভীরতা 3 মিটার, ওই পুকুরের তলাতে যে তরলের চাপ নির্ণয়, একটা আমি একটা অঙ্ক দেখাই। একটি পুকুরের গভীরতা 3 মিটার ধরো, পুকুরটির তুমি যদি ডুব দাও, পুকুরটির তলদেশে পানির চাপ
নির্ণয় করো। এই যে মাছটা কিন্তু অনেক চাপ সহ্য ক্ষমতা আছে, যেটা আমাদের পানি মানে সাধারণ মানুষগুলো সহ্য করতে পারে না, যার কারণে তারা কিন্তু বেঁচে থাকে। আর সাগরের তলদেশে তিমি মাছগুলো অনেক গভীরে যায়, এটা চাপ সহনশীলতা তাদের অনেক বেশি। পুকুরের গভীরতা দেওয়া আছে কি? পুকুরের গভীরতা বলতো, পুকুরের গভীরতা কত হতে আছে? এই স্কেলার প্রকাশ হয় 3 মিটার। পানির ঘনত্ব কত? আমরা ঘনত্ব রো ইকুয়াল টু 1000, ঘনত্বের একক হলো কিউবিক মিটার পার। এখন আমরা জানি, এখানে আমরা দেখি আমাদের কি কি লাগবে। আমরা জানি সমাধানের ক্ষেত্রে P ইকুয়াল টু H রো জি, তাহলে H আছে রো আছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ G ইকুয়াল টু কত জানি তো আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তলদেশে চাপ, পুকুরের তলদেশে চাপ P ইকুয়াল টু হোয়াট? আমরা এটা মানগুলো বসিয়ে দিই। তাহলে গভীরতা আছে 3 মিটার, এখানে মিটারকে আমরা একক দিয়ে প্রকাশ করতে পারি এখানে m দ্বারা, এবং ইনটু রো আছে 1000। পানির ঘনত্ব আমরা নরমালি 1000 ধরে থাকি, কিন্তু সকল সময় পানির ঘনত্ব কিন্তু একরকম হয় না। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমরা এটা সলভ করি তাহলে এর রেজাল্ট আছে 2.99 ইনটু 10 টু দি পাওয়ার 2.99 ইনটু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। 2.99 ইনটু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। তার মানে হলে পুকুরের গভীরে এত প্যাসকেল চাপ অনুভব করবে। অতএব তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে এই চাপের যে অঙ্কগুলো আমি তোমাদেরকে আজকে দেখালাম, এরকম অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এই বুঝতেই পারছো ফিজিক্স টেকনিক্যাল জিনিস এবং ম্যাথমেটিক্যাল, এটা হাতে কলমে শিক্ষার বিষয়। তোমরা বাসা বসে প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে বই, এবং এই অনুরূপ অঙ্কগুলো সলভ করবে। আজকাল বইয়ে যে অঙ্কগুলো আছে, অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবে। আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আমরা আলোচনা করব, সেখানে তোমাদের অন্যান্য অঙ্কগুলো সলভ করে দেব এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পরবর্তী। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং শরীরের প্রতি যত্ন নিও। তবে লেখাপড়া অবশ্যই চালিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বাসায় তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবে। এখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগ, আমরা কিন্তু তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে নয়, অর্থাৎ লেখাপড়া চাইলেই কিন্তু করা যায়। এখন এমন না যে আমি একটা কিছু জানবো না, নেট আছে দুনিয়া জুড়ে, বিশ্ব এখন আমাদের পকেটের মধ্যে। আমাদেরকে অবশ্যই জানার আগ্রহ থাকতে হবে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। বর্তমান সরকার যেভাবে আমাদের তথ্য প্রযুক্তি আমাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, সেক্ষেত্রে আমরা যদি সেটার সঠিক ব্যবহার না করি, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে আমরা এগুলার সুফল ঘরে বসে ক্লাস নিতে পারতেছি, এই ব্যবহার যদি তোমরা অন্যায় কাজে ব্যবহার করো, অন্য কোনো যেটা ইচ্ছা করো যদি তুমি এটা লেখাপড়ার কাজে ব্যবহার করতে পারো এবং অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারো, তাহলে দেখা যাবে যে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেউ ভালো 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 স্টুডেন্ট হয়ে গেছে, ভালো রেজাল্ট করতেছে। আবার এই তথ্য প্রযুক্তি ব্যবহার করি অনেকেই আবার মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। অতএব তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।